নমস্কার বন্ধুরা, চলে এসেছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন পদ্ম গীতাকে বলে আমার সাথে অন্যায় হয়েছিল। তখন গীতা বলে ঠিক তাই, ওই মহিলাটার সাথেও অন্যায় হয়েছে পদ্ম। এই লোকটা ওই মহিলার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, আরও নিত, কিন্তু তাও উনি তাকে বিচারটা পাইয়ে দেননি। ওই মহিলাটা শুধু এইটুকু জানতে চেয়েছিল পদ্ম যে তার স্বামী জীবিত নাকি মৃত। এইটুকু আওয়াজই ওনার কানে পর্যন্ত পৌঁছায়নি। আর আপনার মতো মানুষকে, আপনাদের মতো অ্যাডভোকেট তো প্রণাম করে যাওয়া বের হওয়া উচিত, কিন্তু আমি কাকে প্রণাম করব? প্রণাম করতে গেলে তো মাথাটা নত করতে হয়, তাই না? আর আমি আপনার সামনে মাথাটা নত করব যে কিনা নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, গীতা মুখ সামলে কথা বলো। আর কি তাহলে এটাই শেষ সিদ্ধান্ত? এরপর গীতা বলে, হ্যাঁ আমি এই কেসটা লড়বো, আর এখান থেকে আমি পিছু হব না। এর পরের মুহূর্তে দেখা যায় জ্যোৎস্না দেবী গীতাকে ফোন করে জানাই, আমি আপনার ফিসটা অ্যারেঞ্জ করে রেখেছি। গীতা বলে, আমার কোনো ফিসের দরকার নেই। যেদিন আমি আপনার কেসটা জিতবো সেই দিন আপনি না হয় আমাকে বসিয়ে 1 কাপ চা খাইয়ে দেবেন। এরপর জ্যোৎস্না দেবী এটা শুনে বলে, আপনি মানবিক নাকি দেবী? তখন গীতা বলে, আমি সাধারণ একজন মানবিক, আর আমি যার হাতটা একবার ধরি তার হাতটা আমি ছাড়ি না, তাকে বিচার পাইয়েই ছাড়ি। এরপর অগ্নিজিৎ মুখার্জি সেই ফোনটা কেড়ে নিয়ে বলে, অগ্নিজিৎ মুখার্জি বলছি, আপনি কেন শুধু শুধু আমাদের মধ্যে প্রাচীর তৈরি করছেন? আমি ওকে মেয়ের মতো শ্রদ্ধা করি, ওকে মায়ের মতো সম্মান দিই, আর আপনি আমাদের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছেন। এই দুনিয়াতে হাজারো উকিল আছে, আপনি তাদের কাছে যান, আর ও আপনার কাছ থেকে কোনো ফিস দেবে না, আপনার হয়ে কোনো সওয়াল করবে না, আর না ও এই কেসটা লড়বে। বুঝতে পেরেছেন আপনি? আপনি এখন ফোনটা রাখুন। গীতা সেই ফোনটা নিয়ে বলে, জ্যোৎস্না দেবী আপনি চিন্তা করবেন না, আমি আপনার হয়ে এই কোর্টে গিয়ে সওয়াল জবাব করব, আমি আপনার হয়ে এই কেসটা লড়বো, আর আমি শিওর যে আমি এই কেসটা জিতবো। কারোর কোনো কথা শুনবো না। যদি আমাকে কেউ বেস্ট লয়ার এসেও না বলে তাহলে আমি এই কেসটা লড়বো। আপনি এখন ফোনটা রাখুন। ফোনটা রাখার পর অগ্নিজিৎ মুখার্জি বলেন, তাহলে তুমি এটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে তুমি এই কেসটা লড়বে? তখন গীতা বলে, হ্যাঁ আমি এই কেসটা লড়বো। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, তাহলে তুমি এই কেসটা জিতবে না, তুমি হারবে। এই কেসটার মধ্যে এথিক্স আর মরালিটি আছে। গীতা বলে, আমি এই কেসটা জিতবই। আর আপনি এটা কেন বলছেন? অগ্নিজিৎ মুখার্জি বলেন, হয়তো তোমার বিরুদ্ধে আমি হতে পারি, হয়তো। পদ্ম বলে, বড়বাবু। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, হ্যাঁ পদ্ম, আমি থাকবো। তা এই কেসটার মধ্যে মরাল আছে, কিছু এথিক্স আছে। তখন গীতা বলে, সত্যি কি তাই বাবা? যদি সত্যি আপনি মরাল এথিক্স নিয়ে ভাবতেন তাহলে হয়তো আজকে এই কেসটা আমাকে লড়তে হতো না। হয়তো এই কেসটা সলভ হয়ে যেত, আর উনি বিচারটাও পেয়ে যেতেন। আপনি সামান্য কটা টাকার জন্য আপনি আপনার মরালিটি থেকে, এথিক্স থেকে, আর নিজের কর্তব্য থেকে পিছু পা হয়েছেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, গীতা আমি তোমাকে কোর্টে দেখে নেব। ঠিক আছে তাহলে, আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। এরপর পদ্ম বলে, শুধু শুধু কেন সংসারটা ভাঙছো? তখন গীতা বলে, কিছু ভাঙবে না রে পদ্ম, উনি আমাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করেন, নিজের মা বলে মেনে নিয়েছেন। আর মা আর ছেলের মধ্যে তো অনেক ঝগড়া হয়, কিন্তু ছেলে কি মাকে ছেড়ে যেতে পারে? দুহাতে সবটা সামলে নেব, এইদিকে সংসারটাও সামলাবো, আর ওইদিকে জ্যোৎস্না দেবীকে ন্যায়ও পাইয়ে দেব। দিকে দেখা যায় মেহেক তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলছে, এবং অঙ্কিতের মা বাবাও মেহেকের সাথে কথা বলার জন্য একে অপরের সাথে ঝগড়া করছে। এটা দেখে অঙ্কিত বলে, আচ্ছা তোমরা ডিসাইড করে নাও কে আগে কথা বলবে। সবাই মেহেককে নিয়ে শপিং করার প্ল্যান করতে থাকে। এর মা বলে, আজ থেকে তুই কিন্তু আমাকে মা বলে ডাকবি, ঠিক আছে? তুই দেখতে একদম পুতুলের মতো, আমি তোকে কোনো কাজ করতে দেব না, শুধু আমার ছেলেটাকে একটু ভালোবাসিস। এটা শুনে অঙ্কিত বলে, মা তোমরা শুধু শুধু মেয়েটাকে বোর করছো। অঙ্কিতের বাবা বলে, তুই তো ফোন করিসই না, প্রেমটা করতেও শিখলি না, তাই বলি কি আমাদের সাথে কথা বলবে না, নাকি তোর সাথে সারাদিন কথা বলে যাবে? এর পরের মুহূর্তে দেখা যায় যে অঙ্কিতের কাছে একটা পার্সেল আসে। এইদিকে গিনি এসে বলে, কার সাথে কথা বলছে গো? তখন মেহেক বলে, আসলে তখন গিনি বলে, আচ্ছা নিজের সবু শ্বশুর শাশুড়ির সাথে এত সময় যদি লাগাও তাহলে প্রেমটা করবে কখন নিজের বোনের সাথে? তোমার ছেলেটিকে খুব পছন্দ হয়েছে তাই না? এইদিকে দেখা যায় যে গীতা জ্যোৎস্না দেবীর সাথে কথা বলতে তার বাড়িতে চলে যায়। গীতা পুরো বিষয়টা আর পুরো ব্যাপারটা ভালোভাবে জানতে চায়। জ্যোৎস্না দেবী সেই বিষয়টাও পুরোপুরিভাবে জানায় যে বৌভাতের রাতের দিন থেকেই ওনার কারোর সাথে ঝগড়া হয়েছিল।
পরের দিনই ওদের কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল, আর সেদিন থেকে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গীতা বলে, আপনার কি কিছু মনে আছে কার সাথে ঝগড়া হয়েছিল? আপনি আইডেন্টিফাই করতে পারবেন? এরপর জ্যোৎস্না দেবী বলে, হ্যাঁ আমি পারবো। কিন্তু সমানে জ্যোৎস্না দেবী ভেঙে পড়ে কাঁদতে থাকেন। এদিকে দেখা যায় গিনি ফোন করে গীতাকে, এটা জানায় যে রান্নাটা কি হবে, দুপুরের খাবারটা কি হবে। গীতা বলে, তুই আজকে ম্যানেজ করে নে। এরপর গিনি বলে, না রে, আমি আজকে ম্যানেজ করতে পারবো না, বাবা তোর হাতে খেতে চান। গীতা বলে, তাহলে তুই বাকিদের রান্নাটা সেরে নে, আমি এসে রান্নাটা করে দেবো। জ্যোৎস্না দেবী বলে, আপনি বাড়িতে গিয়ে নিজের শ্বশুর মশাইয়ের জন্য রান্নাটা করবেন, আর আপনি আমাকে বলছেন যে আমি আপনার উপর ভরসা করতে, যে আপনি আমার হয়ে কেসটা লড়বেন। আমি তো শুনেছি যে আপনার এগেনস্টে আপনার শ্বশুর মশাই রয়েছে। তখন গীতা বলে, আপনি এইসব বিষয় না ভেবে আপনি কেসটার বিষয়ে ভাবুন। এই মুহূর্তে দেখা যায় যে জ্যোৎস্না দেবীর কাছে একটা হুমকির ফোন আসে। হুমকি দিতে গেলে গীতা সেই ফোনটা নিয়ে বলে, কাকে হুমকি দিচ্ছিস? আমার কাছে কিন্তু এই হুমকিরও সেকশন নাম্বার আছে, সামনে এসে কথা বল যদি তোর দম থাকে। কোর্টের বাইরে আমার হাত চলে, আর কোর্টের ভিতর কিন্তু আমার মুখ। খুন, শ্লীলতা, হাড়ি, চুরি, বাটপারি, একটাই নাম, অ্যাডভোকেট গীতা এলএলবি। গীতা জ্যোৎস্না দেবীকে ভরসা দিয়ে বলে যে আমি এই কেসটা জিতবো এনি কস্ট, আর এটা আমার চ্যালেঞ্জ রইল। ওর দেখা যায় যে ওকে সে পার্সেলগুলো খুলে দেখে সেখানে অনেকগুলো গিফটস রাখা আছে, আর কিছু কার্ডসও ছিল। সে কার্ডসের মধ্যে দেখতে পায় যে কৃপান আর মেহেকের নাম লেখা আছে। সময় অঙ্কিতের মা চলে আসে। অঙ্কিতের মা এসে বলে, কি রে, তুই কি কিছু অর্ডার করেছিস অনলাইনে, কি এসেছে? আর অঙ্কিত বলে, না না মা, সেরকম কিছু না, এখানে আমার কিছু ডকুমেন্টস আছে, ব্যাংকের কাগজপত্র, ওই আর কি। এই সমস্ত কিছু দেখে কৃপানের উপর খুবই চড়াও হয়ে যায়। এরপর কৃপানকে ফোন করে অঙ্কিত। অঙ্কিতকে বলে, আচ্ছা সমস্ত কিছু গিফটস কিন্তু আমি আপনার কাছে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমার আর মেহেকের স্মৃতি, আমাদের খুব ক্লোজ রিলেশনশিপ ছিল, বুঝতেই তো পারছেন, অনেকটা কাছাকাছি। আমাদের তো বিয়ে হওয়ারও কথা ছিল, আপনি বুঝতেই তো পারছেন তাই না? এরপর অঙ্কিত কিছু বলে না, অঙ্কিত চুপ করেই থাকে। অঙ্কিতকে বলে, এইগুলো হচ্ছে আপনার হবু বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট, দেখতেই তো পাচ্ছেন ও আমাকে কতটা ভালোবাসতো। এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে গীতা জ্যোৎস্না দেবীকে সাবধান করে দেয় যে আপনার উপর কিন্তু যখন তখন হামলা হতে পারে। জ্যোৎস্না দেবী বলে, হ্যাঁ আমি সেটা খুব ভালো করে জানি। এদিকে বড়বাবুকে অগ্নিজিৎ মুখার্জি ফোন করে বলে, আপনি কিন্তু গীতাকে বলে দেবেন যে ও যেন এই কেসটা থেকে দূরে থাকে, ও যেন এই কেসটার মধ্যে ইনভলভ না হয়। এরপর গীতা বলে, আপনি বড়বাবুকে ফোনটা না করে ডাইরেক্ট আমাকে ফোনটা করলেই তো পারতেন। এরপর কৃপানকে মেহেক ফোন করে বলে, তুমি ডেটে যাচ্ছ বুঝি, আমিও কি আসবো? এরপর গীতা বলে, একবারও যদি তুই আমার ননদের দিকে চোখ তুলে তাকিয়েছিস তাহলে কিন্তু আমি তোকে মেরে একেবারে ভাঙায় ফেলে রেখে দেবো।